ইতিহাসে 17 বছরে শেখ হাসিনা ডক্টর ইউনূসকে যতটুকু ডিফেম করতে চেষ্টা করেছে, পুরা রাষ্ট্রযন্ত্র মিলাইয়া ওনাকে বেইজ্জতি করার চেষ্টা তো কম করে নাই, যতটুকু করতে পারছে তার 20 গুণ বেইজ্জতি হয়ে এই দেশ থেকে ডক্টর ইউনূসকে বিদায় নিতে হবে। 20 গুণ বলে দিলাম একটা কথা আপনাকে, কঠিন কথা। তারাও যে জিনিসটা চায় তার সঙ্গে কিন্তু এই সরকার তাল মেলাতে পারে না। যাদেরকে এই সরকার নিজেরাই বলে আমাদের প্রথম এমপ্লয়ার, তারা এমপ্লয়ারদের সঙ্গেও তারা তাল মেলাতে পারে না। আর আমরা জনগণ তো কেউ না, জনগণ তো দুধ ভাত, তাই না? আমাদের তো আমরা কি বলি কি না বলি কেউ পাত্তা দেয় না। কিন্তু আমি কতগুলি এক্সাম্পল দিই আপনাকে, দেখবেন ছাত্ররা প্রায় বলে যে আগে সংস্কার তারপরে নির্বাচন। এটা কিন্তু তাদের একটা মুখস্থ সংস্কার তাহলে গুরুত্বপূর্ণ। তো সংস্কারের নামেই বা কি হচ্ছে? সংস্কারের নামে কি হচ্ছে? ওই দিন দেখলাম, এখন এটা ঘোষিত হয় না কিন্তু জানা গেল এই দেশটাকে নাকি 4টা প্রদেশে ভাগ করবে। হ্যাঁ, 4টা প্রদেশে পুরো নয়। আচ্ছা ভাবেন দেখা জিনিস, 4টা প্রদেশ না, 4 জায়গায় 4টা সংসদ, কারণ প্রাদেশিক সংসদ তো হবে একটা, সব তো এক জায়গায় হবে না, ওই জায়গায় হবে 4টা সংসদ, 4টা স্পিকার, 4টা মুখ্যমন্ত্রী, তারপরে আপনার 2টা ইলেকশন, একটা আপনার প্রাদেশিক পরিষদ, একটা জাতীয় পরিষদ। ভাবেন আপনি দেশটা কতটুকু? দেশের জনসংখ্যা যতই হোক, প্রদেশের জন্য কিন্তু আপনার ভৌগোলিক আয়তনটা গুরুত্বপূর্ণ অবশ্যই। এটা কিন্তু জনসংখ্যার উপর ডিপেন্ড করে না। কিন্তু আপনি দেখবেন ভারতে অনেকগুলো প্রদেশ আছে, এবং এই ভারতের প্রদেশগুলো কিন্তু অনেক জায়গায় দেখবেন অনেক জনসংখ্যা, অনেক জায়গায় দেখবেন একদম কম জনসংখ্যা। গোয়া জনসংখ্যাই নাই, এটা প্রদেশ তো প্রদেশ। তাহলে কি কারণে এটা হয়? এটা হলো ভৌগোলিক কারণে হয়। এটা জনসংখ্যার ভিত্তিতে হলে তো সব প্রদেশ সমান হতো, তত হয় না এখানে। তো ওই দেশে এখন দেখেন আপনার তামিলনাড়ুর সঙ্গে পশ্চিমবঙ্গের ভাষারই কোনো মিল নাই, গুজরাটের সঙ্গে পশ্চিমবঙ্গের ভাষার কোনো মিল নাই, 14-15টা ভাষা। তো আমাদের একটা কালচার, একটা ভাষা, তার মধ্যে আপনি 4টা প্রদেশ করবেন। আবার দেখুন সাখাওয়াত সাহেব বলছেন না 5টা প্রদেশ করতে হবে, এটা করে উনি আবার একটা লেখাও লিখে ফেলেছেন 5টা প্রদেশ। এর আগে শুনছিলাম 2013 সালের দিকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলছিলেন যে 17টা প্রদেশ লাগবে। তার আগে 2010 সালে শুনছিলাম এরশাদ সাহেব বলছিলেন 7টা প্রদেশ লাগবে, তখন 7টা বিভাগ ছিল, এদের উনি 7টা প্রদেশ লাগবে। তো এগুলো কি তোগলুকি কেন? এরশাদ সাহেব যেটা 2010 সালে বলে গেছেন, সেই জিনিসটা বাস্তবায়নের দায়িত্ব নিচ্ছে 2024 সালে এসে বিপ্লবের নামে। এরা করবে সংস্কার, এদের মাথার মধ্যে কিছু আছে, নতুন কিছু আছে। আপনি দেখবেন ছোট বাচ্চাদেরকে যদি আপনি একটা ভূত আঁকতে বলেন না, ওরা দেখবেন কাগজ কলম নিয়ে এমন কিছু একটা আঁকবে যেটা একদম মানুষের মতোই, খালি সাইজে একটু বড়, আর হয়তো 2টা চোখের জায়গায় 3টা চোখ, 2টা শিং, বড় বড় দাঁত। এই তারা কিন্তু বাইরে চাইতে পারবে না। কারণটা কি? ওদের কল্পনার দৌড় ওই পর্যন্ত। তারা কিন্তু কল্পনাটাকে একটু বিবর্ধিত করে আঁকে। ওনাদের অবস্থা হচ্ছে ছোট বাচ্চার মতো। তো এই প্রদেশ যে মাথার মধ্যে ঢুকছে, একটা কিছু নতুন কিছু দিতে হবে যেটা নিয়ে আলোচনা হয়। তো দিয়ে প্রদেশ, এখন একজন বলছে 7টা, একজন বলছে 17টা, একজন বলছে 5টা, তাহলে আমরা 4টা রাখি, হইলো। তো এইগুলি সংস্কার কিন্তু এটা কাদের দাবি? ছাত্রদের দাবি, এবং ছাত্রদের দাবি করে এইভাবে ফলো করতেছে। আরেকটা তো সংবিধান সংস্কার করছে, ধর্মনিরপেক্ষতা নাই, খুব ভালো নাই। তারপর রাষ্ট্র ধর্ম নিয়ে কি করে? তাতে কিছু বলে না। রাষ্ট্র ধর্ম নিয়ে কিন্তু কোনো আওয়াজ দেয় না। কেন আওয়াজ দেয় না? প্যাদানির ভয়ে, জাস্ট প্যাদানি খাওয়ার ভয়ে ভয় পাইছে এদেরকে। আবার ছাত্রদেরকে খুশি করার জন্য আবার আরেকজন আমাদের যে মানে নির্বাচন ব্যবস্থা সংস্কার 21 বছরে নাকি হবে, সংসদ সদস্য হবে, থিরি দিতেছে। আবার আরেকজন বলতেছে 10% তরুণকে নমিনেশন দিতে হবে। কি কারণে? এদেরকে খুশি করার জন্য। নির্বাচন কমিশন যারা সংস্কার করতেছে, এরা আবার বলতেছে মানে স্বতন্ত্র প্রার্থী যদি হয় তাহলে 500 জনের সিগনেচার আনতে হবে এবং তার জন্য হলফনামা আনতে হবে। এটা কিভাবে সম্ভব? এটা উনি জানেন না। এটা কেন করা হলো? এটা করা সিম্পল তো, যদি শেষ মুহূর্তে আওয়ামী লীগকে ইলেকশনে আসতে দেওয়া না হয়, কোনোভাবে আইন টাইন করে না হয়, তাহলে আওয়ামী লীগের লোকজন যদি স্বতন্ত্র দাঁড়িয়ে যায়, ওইটা ফেরানোর জন্য। এটা অন্য কোনো দেশে কি আছে এইভাবে? কোথাও উনি আবিষ্কার করছেন ওনার উপর মস্তিষ্ক থেকে। আজকে আবার বলতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে এই মিস্টার মজুমদার কি বলছে যে এই মানে যারা নাকি এই গণহত্যার সঙ্গে যে দল জড়িত তাদেরকে ইলেকশনে আসতে না দেওয়ার সব ব্যবস্থা নিয়ে এখানে রেখেছেন। বলেছেন এটা এখন দল না ব্যক্তি। আপনার একটা কথা বলেন, আপনি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন যে আওয়ামী লীগ গণহত্যা করছে, ওকে সিদ্ধান্ত নিচ্ছেন, তাহলে আবার এই আদালত যেটা করছেন, এই আদালতে কি করছেন? আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েছে, হয়নি কিন্তু মামলা হয়েছে ব্যক্তির বিরুদ্ধে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করছেন, অমুকের বিরুদ্ধে মামলা করছেন। যাদেরকে মামলা করছেন তাদেরকে ওখানে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকবে? কারণ আদালত তাই বলে। দুই পক্ষে বলবে কথা। তাহলে এখন আপনি বলেন না আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি গণহত্যা করেছ, অতএব তোমার ফাঁসি দেয় না, কেন দিয়ে দিতে পারে? দেয় না এই কারণে ওইটা করলে সারা দুনিয়ার কাছে ওনারা ব্যাখ্যা দিতে পারবে না। মূল কারণ তো এটাই, যেটা ওইটা যদি আপনি না পারেন তাহলে এটাও আপনি ছেড়ে দেন,
যে আপনারা বলেন যে এই পার্টিটা গণহত্যার সঙ্গে জড়িত ছিল অথবা গণহত্যাকে সাপোর্ট দিয়েছে, জনগণ এই পার্টিটাকে প্রত্যাখ্যান করবে। উপায়টা কি? ইলেকশনে আসতে দেন। আপনি বলছেন না নির্বাচনে আসতেই দিবেন না, প্রত্যক্ষভাবে আসতে দেবেন না, পরোক্ষভাবে আসতে দেবেন না, এই জন্য আপনি ব্যবস্থা করছেন। মজুমদার সাহেবের ভাবভঙ্গি থেকে মনে হইতেছে উনি যে নির্বাচন সংস্কারটা করতেছেন, এটা হলো গেলে এই সামনে নির্বাচনটাকে মাথায় রেখে, ওনাকে তো এই জন্য সংস্কার করতে বলা হয় নাই। এটা তো ডেমোক্রেটিক না এই সিদ্ধান্তটা। কোনো অবস্থাতে একটা লোক দাঁড়ায় যাবে 500 লোকের সেক্রেটারি বলবে এটা বিপ্লবের চেতনা থেকে হয়েছে, বিপ্লবের চেতনা এই কথা বলবে। ওইটা আপনি যদি প্রতিবাদ করতে চান তাহলে কিন্তু আপনি ফ্যাসিবাদের দোষ হয়ে যাবেন। আরেক সমস্যা। অনেক ধন্যবাদ। কি রাজনীতিবিদ কি বলে? না, মাসুদ ভাই যে কথাগুলো বললেন এই কথাগুলোর সঙ্গে তো বাস্তব পরিস্থিতির যথেষ্ট মিল আছে। হয়তো মনে হচ্ছে যে না উনি খুব কঠিন ভাষা ব্যবহার করছেন, বৃষ্টি দিয়ে শুরু করেছেন। তো বৃষ্টিতে বাংলায় বলে কাক ভেজা বৃষ্টি, কিন্তু ওই বৃষ্টিতে শুধু কাক তো ভেজে না, মানুষ ভেজে, গাছপালা ভেজে, পশু পাখি ভেজে, সবাই ভেজে। ওইরকম আর কি, ক্যাটস অ্যান্ড ডগস এর মতো অবস্থা। ইংরেজিতে আবার ওটাকে বলে ক্যাটস অ্যান্ড ডগস, কিন্তু শুধু কুকুর বিড়াল তো ভেজে না, ভেজে তো সবাই। এখন ওনাদের কর্মকাণ্ডের কারণে যদি মানুষের জীবনে দুর্ভোগ আরো বাড়ে, তাহলে তো এই অন্তর্বর্তীটাও একসময় দেখা যাবে যে মানুষ এদের বিরুদ্ধে নেমে গেছে। কারণ মানুষ তো একটা সীমা পর্যন্ত সহ্য করবে, ধৈর্য ধরবে। তার ধৈর্য ধারণের ক্ষমতাটা শেষ হয়ে গেলে তখন তো সে রাস্তায় নামবে, রাস্তায় নেমে প্রতিবাদ করবে। কারণ বলছেন যে যদি আপনি ভালো কিছু চান তাহলে আপনাকে কি করতে সময় দিতে হবে। তো এইটা ছিল তাদের বক্তব্য। তো আপনারা অস্থির, এই জন্য আমরা এখনই নির্বাচন নিয়ে, নির্বাচন আদায় করে নির্বাচনে জিতে আপনারা ক্ষমতায় যেতে চান, এটা হলো তাদের বক্তব্য। আপনি কি বলবেন? তো মূল বিষয়টা তো সেইখানেই। আপনি যদি মোটা দাগে আমি 2-3টি কথা বলি। ভারতের ট্যুরিজম গাইডে লেখা আছে, ইফ ইউ ভিজিট ইন্ডিয়া দেন ইউ কুড সি দি 6 সিজনস ইন এট এ টাইম। 6টি ঋতুই পাবেন একই সময় ওখানে, এত বড় অঞ্চলে এরকম প্রকৃতির এরকম বৈচিত্র্য। আবার মিশরের ট্যুরিজম গাইডে লেখা আছে, ইফ ইউ সি দি পিরামিড, ইফ ইউ ওয়ান্ট টু সি পিরামিড দেন প্লিজ কাম টু ইজিপ্ট। বাংলাদেশের টুরিস্ট গাইডে কি আছে লেখা আছে আমার জানা নাই, তবে এখানে বর্তমান প্রেক্ষিতে এটা লিখলে ভালো হয় যে এভরি কান্ট্রি হ্যাজ এ হিস্ট্রি বাট বাংলাদেশ ইটসেলফ ক্রিয়েটস হিস্ট্রি। আপনি যদি এটা দেখেন 1940-এর লাহোর প্রস্তাব থেকে আজকের দিন পর্যন্ত দেখেন কতবার পরিবর্তিত হয়েছে আমাদের পথ নকশা বা পথরেখা, যেটাকে বলে রোড ম্যাপ হিসাবে শব্দটা খুব পরিচিত। আজকেও এসে সেরকম একটা গোলকধাঁধার মধ্যে গোটা জাতি পড়ে গেছে। গোটা জাতি গোলকধাঁধার মধ্যে পড়ার কারণে যদি কারো এরকম কোনো ইচ্ছা বা আগ্রহ জন্মায় যে না আমি এখানে উল্টো পাল্টা কিছু করব, সেটা তো নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, কারণ ওনাদের তো সেই অভিজ্ঞতাটা নাই দেশ পরিচালনার। তার মধ্যে আবার এইসব উদ্ভট আবিষ্কার করে এক একজন এক এক কথা বলছেন। নিজেদের মধ্যে সমন্বয়হীনতাই তো দূর করতে পারলেন না 6 মাস বসে। নিজেদের মধ্যে যে কোঅর্ডিনেশন, সেটাই তো টিম ওয়ার্ক, সেটাই তো করে দেখাতে পারলেন না। ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধে খুব সফলতার সাথে কিন্তু যুদ্ধের মিত্রশক্তির পক্ষে যুদ্ধের সেনাপতির দায়িত্ব একরকম পালন করেছিলেন উইনস্টন চার্চিল, কিন্তু যুদ্ধ পরবর্তী নির্বাচনটা কিন্তু তিনি হেরে গেছেন, জয়লাভ করতে পারেন না। এই ইতিহাসটা আমাদের চোখের সামনে আছে। তার থেকেও যদি শিক্ষা না নেয় ডক্টর ইউনূস সাহেবের মতো এরকম একজন সর্বজন শ্রদ্ধেয় মানুষ, তার নেতৃত্বের টিমটা কি যে করছে, এটাই উনি নিজেও অনেক সময় বোঝেন কিনা আমার কাছে মনে হয়, বা উনি জিম্মি হয়ে গেছেন কিনা এটা নিয়েও কিন্তু অনেক জায়গায় অনেক আলাপ আলোচনা হয়। উনি কি আসলে জিম্মি হয়ে গেছেন কারো কোনো প্রভাবে? ওখানে কি কোনো আলাদা একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, কিছু ব্যক্তি বা কিছু উপদেষ্টা মিলে, যাদের কোনো একটা নির্দিষ্ট মিশন আছে যে আমরা এদেরকে পক্ষপাতিত্ব করব আর ওদেরকে দাবিয়ে রাখবো যাতে ওরা এখানে ওদের উত্থান না ঘটে, আর যাদের উত্থানের সম্ভাবনা বাংলাদেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত ছিল না তাদেরকে একটা জায়গায় তুলে দেবো, এমন আলোচনাও কিন্তু আছে রাজনীতিতে। আমি যেহেতু রাজনীতিবিদ, আমার কথা মনে তো রাজনীতিটাই বেশি আসবে, এটাই স্বাভাবিক। ওই রেস্টুরেন্টে খেতে গিয়েছে, তারপরে একটা নতুন আইটেমের ব্যাপারে ম্যানেজার এসেছে, সে জিজ্ঞেস করলো, যে রাজনীতিবিদকে জিজ্ঞেস করলো, স্যার আমাদের যে চিকেন পটেটো দিলাম নতুন আইটেম, এটা সম্পর্কে তো কিছু বললেন না, একটু মন্তব্য করেন স্যার, কেমন হলো, এটা তো আমাদের নতুন আইটেম। হ্যাঁ, তো রাজনীতিবিদ তখন উত্তর দিল যে পটেটো দেখে মনে হলো যে পটেটো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আছে, আর চিকেনের কথা যদি বলেন এটা মিলমান বিরোধী দলের মতো অবস্থান করছে। তো এখন এই দেশের মানুষ হয়ে গেছে মিলমান বিরোধী দল, ওনারা হয়ে গেছেন সংখ্যাগরিষ্ঠ পটেটো। তো এই জায়গাটি দিয়ে কোন ঠিকানায় নিতে চাচ্ছেন আমরা আসলে বুঝতে পারছি না। রাজনীতির বহু অভিজ্ঞ মানুষদের সঙ্গে কথা বলেছি, তারাও বলছেন যে আমরা তো এটা আসলে বুঝতে পারছি না যে কোন দিকে যাচ্ছে বা কি হচ্ছে। না, একটা লক্ষ্য তো তাদের আছেই, এটা তো স্বাভাবিক, থাকাটাই স্বাভাবিক না, নিশ্চয়ই আছে তারা, নাহলে তারা তো এইভাবে তো চলছে। আমরা হয়তো মনে করতেছি তারা পথ হারিয়েছেন বা এলোমেলো অবস্থা, কিন্তু নিশ্চয়ই একটা কারণ তো, কিছু একটা তো আছে। শোনেন, পাকিস্তান আমলে একটা সিনেমার পোস্টার দেখেছিলাম বরিশালে, তখন নায়িকা ছিল নীলু, খুব সুন্দরী নায়িকা। তো নীলু 2 পা ছড়িয়ে দাঁড়িয়ে আছে, পুরুষের পোশাক পরা, 2 কোমরে 2টা পিস্তল এবং যুদ্ধের পোশাক পরা, আর তার 2 পায়ের নিচ থেকে ট্রেন যাচ্ছে। তো ওই পোস্টার দেখে খুব আগ্রহ করে বাবার পকেট থেকে পয়সা চুরি করে সিনেমা হলে ঢুকেছিলাম যে নীলুর
দুই পায়ের মধ্যে থেকে ট্রেন কিভাবে যায় এটা দেখতে হবে, কিন্তু সিনেমা হলে ওই দৃশ্য আর দেখি না। তারপর কি বলতে এই যে আমরা যে সাবান কিনি, লাক্স সাবান, ওই দেখেন না কি সুন্দরী মহিলাদের ছবি থাকে, তো কিনি তো সাবান, মহিলাকে তো কিনতে পারি না, মহিলা ছবিটা দেখেই খুশি থাকতে হবে। আপৎকালীন সরকারের এই কর্মকাণ্ড দেখেই সুখী থাকতে হবে। সমাজের কি বিবর্তন হচ্ছে বা মানুষের জীবনে কোনো ভালো পরিবর্তন আসছে এটা বোধহয় দেখা হবে না, খুব শীঘ্র দেখা হবে না আমার কাছে মনে হয়। আপনার নিশ্চয়ই কোনো কারণ আছে কেন দেখা? কারণ এই যে বললাম যে এখন পর্যন্ত ওনারা প্রি টেস্টেই তো অ্যালাউ হতে পারেন নাই, এরপরে টেস্ট, তারপরে হলো ফাইনাল পরীক্ষা। তাই প্রি টেস্টে যদি অ্যালাউ না হয়, টেস্টের জন্যই তো যোগ্য হবেন না, তখন কি হবে? আর অনিশ্চয়তা পড়বে জাতি। অনেক ধন্যবাদ আপনাকে। যেটা বললেন যে টেস্টেই অ্যালাউড না, এই জিনিসটাই জানেন, মানে মূল যে টেস্টে একটা লোক কখন অ্যালাউ হয় না, যখন তার কোনো প্রিপারেশন থাকে না। এই সরকারি কোনো প্রিপারেশন ছিল ছিল না, এটা তো স্বাভাবিক। এবং এটা প্রধান উপদেষ্টা নিজেও বলতেছেন আমার কোনো প্রিপারেশন ছিল না, উনি শেষ মুহূর্তে আসতেও চায় নাই। কারণ আপনি একজন লোককে জোর জবরদস্তি করে ধরে নিয়ে পরীক্ষা হলে বসাই দিয়েছেন, কারণ বসাই দিয়ে আশা করতেছেন তুমি স্ট্যান্ড করো, তুমি এমন মার্কস পাও যে তোমার নাম্বার যেন সর্বোচ্চ হয়। এটা আমি দোষটা কি ওনাকে দেবো না আপনাকে দেবো? আপনাকে দিব। আর ওনাকেও দিব। ওনাকে কোথায় দেবো? যে বাবা তুমি পারবা না, ফেল করবা, যাই না কোনো পরীক্ষা হলে বসলা, যতই তোমাকে টানাটানি করুক, তুমি কেন বসলা? একটা লোক যদি বোঝে যে আমি আসলে অতটা ক্যাপাবেল না, অথচ আমাকে এই চেয়ারে থাকতে হবে, কারণ পুরো জাতির ঐক্যের স্বার্থে আমাকে থাকতে হবে, তাহলে ওনার কি করণীয়? ওনার করণীয় হলো ওনার আশেপাশে এমন এমন সহযোগী লোককে বেছে বেছে আনা, যাতে নাকি ওনাদের দক্ষতায় ওনার অদক্ষতাটা চাপা পড়ে যায়। এটা কিন্তু একজন মানে ক্রিয়েটিভ এবং ক্যাপাবেল লোকের মানে বৈশিষ্ট্য হওয়া উচিত। ইউনূস সাহেব কি বললেন কয়েকদিন আগে, যে নুরুল কবিরকে একটা ইন্টারভিউ দিলেন, উনি কি বললেন? উনি বলেন উনি নিজে অফিস শিখতেছেন, দেখি কি হয়। আচ্ছা, তারপরে নুরুল কবির একটা প্রশ্ন করলো, আপনার উপদেষ্টাদের অনেকেই তো ক্যাপাবেল না। উনি বললেন যে আমি ওনাদের কি বলবো, আমি তো নিজেই ক্যাপাবেল না, তো ওনাদেরকে আমি কি বলবো? আচ্ছা, এই কথাগুলি কি আপনাকে মনে হয় যে কোনো মানে রাষ্ট্রনায়ক জনিত কোনো লেখা মানে বক্তব্য হলো? এটা কি মনে হয় যে কোনো সরকার প্রধান এ ধরনের বক্তব্য দিতে পারেন? উনি কিন্তু ক্যাজুয়াল ভঙ্গিতে বললেন, খুবই ক্যাজুয়াল ভঙ্গিতে, এবং ভঙ্গিটা কিন্তু আমার খুব ভালো লাগছে যে এত সহজ সরল ভাবে উনি ভঙ্গিতে নিয়ে একটা দেশ চালাচ্ছেন। কি আনন্দ, কি আনন্দ, তাই না? কিন্তু এটা তো ওনার ব্যক্তিগত পাওয়া না পারার, ব্যক্তিগত সাফল্য অসাফল্যের বিষয় নয়। উনি যদি না পারেন। এই দর্শক ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখলেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, অবশ্যই ভালো থাকবেন।